ইউনূস গত 17 মাসে দেশকে কি কি দিল, মানে দেশের এই জনগণ কি কি পেল, বাংলাদেশের জনগণ একটু পড়ে শোনাই না। অর্থনীতি ধ্বংস, বিনিয়োগ শূন্য, বিশ্ব ব্যাংক IMF ঋণ দেওয়া বন্ধ করেছে, বাক স্বাধীনতা এবং মিডিয়া ধ্বংস, বহু মিডিয়া হাউস দখল, মিডিয়া আগুন দিয়ে পুড়িয়ে দিতেও সরকার কুণ্ঠিত হয়নি। সরকার হবে না, অবৈধ সরকার হবে। রাজনীতি ধ্বংস, এমনই ধ্বংস যে সব নেতাই এখন আতঙ্কে থাকে এই ভেবে যে হয়তো তাদের বাড়িতেও একদিন হামলা হবে, আগুন জ্বলবে। এই প্রতিশোধ, প্রতিহিংসা কবে বন্ধ হবে তা কেউ জানে না। অর্থাৎ রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ দুটিই ধ্বংস। ছাত্রদের পড়াশোনা এবং নৈতিকতা ধ্বংস। এরা এখন রাজনীতি, লুটপাট, গুন্ডামি, মাস্তানি, বেয়াদবি এগুলাতে ব্যস্ত। একদম সঠিক কথা। খেয়াল করে দেখবেন, সে নোবেল পুরস্কার পাওয়া বা সে এক সময় অধ্যাপক ছিলেন, শিক্ষক ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে 18 মাসে কখনোই মানে বলতে শুনেননি আপনারা যে তোমরা লেখাপড়া করো, তোমরা লেখাপড়ায় ফেরত যাও, পড়ার টেবিলে ফেরত যাও, আপনারা শোনেন নাই। অসংখ্য ধন্যবাদ লাকি ইসলাম আপু, খায়রুল ভাই, ইমন হোসেন, আলমগীর চিটাগাং, কামাল খান, কামরুল মিয়া ভাই, দেলোয়ার হোসেন ভাই, শান্ত ইসলাম, নিঃস্বার্থ ভালোবাসা। যাই হোক, সবাই একটু ট্যাপ করতে থাকবেন আর কি, আর হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর একটা যেটা বলেছে, যারা নতুন নতুন জয়েন করেছেন তারা অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে পেজটার সাথে থাকবেন। আচ্ছা, কূটনীতি ধ্বংস, বিশ্বের বিভিন্ন দেশ ভিসা দেওয়া বন্ধ করেছে বা সীমিত করেছে। কূটনীতির ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের যে কূটনৈতিক যেই পাসপোর্টটা আছে, লাল পাসপোর্ট, সেটা কিন্তু আমরা যেটা জানতে পেয়েছি, হাফ ডজনেরও বেশি উপদুষ্টারা তারা কি করেছে, ফেরত দিয়ে তাদের ব্যক্তিগত পাসপোর্টটা নিয়ে নিয়েছে, যে পাসপোর্টের মধ্যে তারা দ্বৈত নাগরিকত্ব এবং তারা যে কোনো সময় দেশ থেকে পালাইতে পারে আর কি, সেই স্বাধীনতাটা তারা নিয়ে নিয়েছে। কারণ নির্বাচনের পরে তো তাদের আর কূটনৈতিক যে পাসপোর্ট তারা পেয়েছিল, লাল পাসপোর্ট, সেটা তো আর তারা পায় না, সো পালাইতে পারবে না। সের জন্য এখনো তাদের মানে কি বলবো, সময়সীমা শেষ হয়নি, তারপরেও কিন্তু তারা আমাদের সেই লাল পাসপোর্ট জমা দিয়া সে কি করছে, তাদের ব্যক্তিগত পাসপোর্টগুলো ফেরত নিয়ে নিচ্ছে। এই ধরনের কাজ কারবার থেকেও বোঝা যায় তারা কি করতে যাচ্ছে। মনির খান ভাই, সোহেল, মাবরুর, আনোয়ার হোসেন, হৃদয়, কাজী মামুন 2500 থেকে দেখছেন নারায়ণগঞ্জ। আচ্ছা, হাসিনা সুমা আপু, জয় বাংলা আপু, কি অবস্থা, কেমন আছেন? কামরুল মিয়া ভাই, হাজি ইয়াকুব আলী, মোজাম্মেল হোসেন, আলাউদ্দিন আলো, শিলা খান, বিধান পল 100 বছর না, আরো বেশি পিছিয়ে গেছে। এই যে ধ্বংস, যে সব সেক্টরগুলো ধ্বংস করেছে, এগুলাকে ঠিক করা, ফেরত আনা এবং মানে সুষ্ঠুভাবে পরিচালনা করা এত সোজা না। আচ্ছা, তারপর হচ্ছে জননিরাপত্তা বলে কিছু নেই, মবের কাছে পুরো দেশ জিম্মে। আমরা তো সেটা জানি। সেই মব সন্ত্রাসের জনকরাই এখন বলছে তাদেরকে নির্বাচিত করলে তারা কি করবে, দেশ থেকে সন্ত্রাসী দূর করবে, চাঁদাবাজি দূর করবে, ঘুষ দুর্নীতি দূর করবে, এবং এটা আমাদের বিশ্বাস করতে হয়। বাবা, আমলাতন্ত্র ধ্বংস, এখানে চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা বলে কিছু আর অবশিষ্ট নেই। সেনাবাহিনীর ধ্বংসের সর্বোচ্চ চেষ্টা চলছে এবং কিছুটা সফলও হয়েছে। পুলিশ হয়েছে চৌকিদার, সেনাবাহিনী দফাদার হওয়ার পথে। আমরা তো দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত যারা আমাদের দেশ বা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের মানে অবস্থা এখন কি শোচনীয় অবস্থা। যে কেউ তাদেরকে ধমকাচ্ছে, যে কেউ তাদেরকে গালাগালি করছে, যে কেউ তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে লাথি দিচ্ছে, তাদেরকে তাড়া করছে। এই হচ্ছে সেনাবাহিনীর অবস্থা। নিতাই দাদা, থ্যাংক ইউ। লাকি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। রাইহান সরকার, থ্যাংক ইউ। মুনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। জাহাঙ্গীর খান, থ্যাংক ইউ। মোহাম্মদ জাহাঙ্গীর, থ্যাংক ইউ সো মাচ। নিতাই দাদা, থ্যাংক ইউ। শাহিদা উম্মে শান্তি, মতিঝিল থেকে শুনছি। ওকে, কামরুল মিয়া ভাই, ইনশাল্লাহ। ওকে, নিতা, হৃদয় ভাই, ইন্ডিয়া, জি, আমি ইন্ডিয়ার প্রোডাক্ট না, বাংলাদেশি প্রোডাক্ট, কিন্তু ইন্ডিয়ার দালাল। নোবেলের কবলে পুরো দেশ, জি। জিলুর রহমান ভাই, ধন্যবাদ। মনির খান ভাই, আহমেদ ভাই, ধন্যবাদ। শিলা খান, আপনি এগিয়ে যান, পাশে আছে সবসময়, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইকবাল খান ভাই, দোয়া রইল, থ্যাংক ইউ। জুয়েল রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পুরো দেশ হচ্ছে বিভক্ত, সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ, উগ্রবাদ দেশকে গ্রাস করতে চাচ্ছে, সংস্কৃতি চর্চা পুরোপুরি বন্ধ, বিচারের নামে আদালতে যা হয়েছে তা হচ্ছে সবচেয়ে নেক্কারজনক। এখানে আছে ইউনূসের মামলার বিচার, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার বিচার, ডেস্টিনির অপরাধের বিচার ইত্যাদি। আছে শেখ হাসিনার আইনজীবী সেই দাঁত কেলানো হাসি, আদালত চত্বরে খুন, হামলা সবই। প্রতিহিংসার চাষাবাদ এমন পর্যায়ে চলে গেছে যে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে জেলে আটকা রাখা হয়েছে। শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের ছোটখাটো কর্মী, সমর্থক, ইউটিউবার কেউ বাদ যায়নি।
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে দুর্বল করা হয়েছে যে এরা মবের ভয়ে ন্যায্য কথা কিংবা কাজ কিছুই করতে পারে না। সরকার বোঝাতে সক্ষম হয়েছে যে উপস্থিতি উগ্রপন্থী ছাড়া এই দেশ কারো জন্যই নিরাপদ নয়, যে কেউ যখন তখন আক্রান্ত হতে পারে। যারা বৈধ পথে আয় রোজগার করে সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন তারা প্রায় সবাই দেশ নয় বরং বিদেশকে তাদের জন্য নিরাপদ বলে ভাবছেন। এটা তো আমরা জানি, তাই না? দাস সুমন দাদা থ্যাংক ইউ, সুদেব চন্দ্রা থ্যাংক ইউ, রুবেল পাটোয়ারি থ্যাংক ইউ সো মাচ, লাকি ইসলাম আপু থ্যাংক ইউ, গোপালগঞ্জের মেয়ে আমি গর্ববোধ করি, আমিও গোপালগঞ্জের মেয়ে। আখিল থ্যাংক ইউ সো মাচ, জাহিদ হাসান ভাই থ্যাংক ইউ, জীবনের কষ্ট কাতার থেকে বলছেন। আচ্ছা, অ্যালেক্স সাকিব কালাপাটাকে নিয়ে বলেন এরা কি আমাদের যোগ্য কিছু নিয়ে বলার মতন? মাইনুল থ্যাংক ইউ, মিয়া আহমেদ ভাই থ্যাংক ইউ সো মাচ, আমজাদ আলী ভাই ওয়ালাইকুম সালাম, মনির খান ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শাহজাহান সব রাজাকার দেশ বিক্রি করছে। জি মিলন মিয়া থ্যাংক ইউ সো মাচ, জসিমউদ্দিন থ্যাংক ইউ, ইকবাল খান ভাই শেখ হাসিনা সরকার বারবার দরকার। অবশ্যই অবশ্যই, জাহাঙ্গীর খান ভাই থ্যাংক ইউ, রাজু আহমেদ ভাই আপু আমি আপনার লাইভে হাজিরা দিতে আসলাম, এগিয়ে যাও পাশে আছে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাহিদ হাসান ভাই, আলী আজিম ভাই, নবীর ভাই, মালিক ভাই থ্যাংক ইউ সো মাচ, আনোয়ার হোসেন ভাই থ্যাংক ইউ। যারা যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, সাথে থাকবেন পাশে থাকবেন। নতুন যারা জয়েন হয়েছেন তারা পেজটাকে একটা লাইক ফলো দিতে ভুলবেন না, আর কি একটু ট্যাপ ট্যাপ করে যাবেন আশা করছি। সারা দেশে হাজার হাজার অন্যায় অবিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর, যার নেই কোনো বিচার। যারা নির্যাতনের শিকার উল্টো তাদেরকেই গ্রেফতার করে ইউনূস মহাজন। আমেরিকার সাথে নন ডিসক্লোজার চুক্তি স্বাক্ষর, বন্দর বেচা বিক্রি, করিডোর দেওয়া, সেন্ট মার্টিন সহ নানা ইস্যুতে বিদেশি স্বার্থ রক্ষার সর্বাত্মক চেষ্টা। যারা সারা জীবন বলে এসেছে শেখ হাসিনা ভারতের কাছে নাকি এই বিক্রি করে দিচ্ছে, সেই বিক্রি করে দিচ্ছে, গ্যাস বিক্রি করে দিচ্ছে, জমি বিক্রি করে দিচ্ছে, মানে সবকিছু বেচা বিক্রি করে দিচ্ছে, কিন্তু এই 18 মাসে শেখ হাসিনার বিক্রির একটা দলিল কেউ, এই রাজাকার বাহিনী, দখলদার বাহিনী, এসব বেজন্মা মব সন্ত্রাসের জনকরা কেউ বের করে দেখাতে পারেনি। কিন্তু এই বেজন্মাগুলা এখন নীরব ভূমিকা পালন করছে যখন প্রমাণ সহ বাংলাদেশের সেন্ট মার্টিন, করিডোর, চট্টগ্রাম বন্দর, তারপর হচ্ছে আমাদের যে গ্যাস, এগুলো সব ধ্বংস করে সব বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, কিন্তু বাঙালি এখন নীরব, একদম চুপ। ঠিক আছে, কিন্তু এগুলার দলিল আমরা বের করবো। এবং এটা কি করছে? নন ডিসক্লোজার চুক্তি, মানে হচ্ছে তারা এটা কাউকে জানাচ্ছেই না আসলে চুক্তির মধ্যে কি আছে। নর্মালি তো দেশের জনগণের আসলে অধিকার আছে জানার, যে তুমি যখন বিশ্বের কারোর কাছে সাথে চুক্তি করতে যাচ্ছ সেই চুক্তির শর্ত কি, কি শর্ত দিয়েছে, কোন শর্তে তুমি এই চুক্তিতে সিগনেচার করছো, এগুলো সব দেশের জনগণের কি অধিকার আছে জানার। কিন্তু এই সরকার যতগুলা চুক্তি করেছে এই পর্যন্ত সব হচ্ছে নন ডিসক্লোজার, কিচ্ছু জনগণকে জানানো হয় নাই, মানুষকে জানানো হয় নাই, সাংবাদিকরাও জানে না, কিচ্ছু না। রাসেল মাহমুদ ভাই থ্যাংক ইউ সো মাচ, রফিকুল ইসলাম ভাই থ্যাংক ইউ, হাসিনা সুমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, রাজু আহমেদ ভাই, পিয়াস কুমার, সুমন আহমেদ, রাসেল মাহমুদ, শেখ এমডি কামরুজ্জামান ওয়ালাইকুম সালাম। আমার গলার জন্য খুবই দুঃখিত, বলেছি আমি ঠান্ডা লেগেছে ভীষণ ভাবে। আচ্ছা, দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য যত ধরনের আয়োজন আছে তার সবই অতি দ্রুততার সাথে বাস্তবায়ন করেছে ইউনূস মহাজনের সরকার। সংস্কার হোক আর না হোক, এই দেশ ধ্বংসের জন্য যা যা দরকার সেটা কিন্তু খুব দ্রুততম ভাবে করা হয়েছে। যেখানে আইন বা আইনের শাসন পুরোপুরি অনুপস্থিত, সেটা তো আমরা জানছি, আমাদের চোখের সামনে জাস্ট কুটুক্তি, অবমাননা, তারপরে আওয়ামী লীগের দোসর, এই কিছু কিছু তকমা লাগিয়ে তারা কি করছে, একদম হত্যা করছে, চোখের সামনে হত্যা করছে, এবং সেটা কি প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মেডিসিন কর্নার থ্যাংক ইউ, ইকবাল খান ভাই থ্যাংক ইউ সো মাচ, শ্যামল ভট্টাচার্য থ্যাংক ইউ দাদা, অপূর্ব অপু থ্যাংক ইউ সো মাচ, ইব্রাহিম কুমিল্লা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সাবিনা সালমান থ্যাংক ইউ সো মাচ আপু, মহিনুদ্দিন ভাই ওয়ালাইকুম সালাম, নাজিম শাহ থ্যাংক ইউ সো মাচ, আধার রাতের আধার ধন্যবাদ, আরিফ খান ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শ্যামল ভট্টাচার্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ইয়াসিন আপা দেশটা এখন রাজাকারে ভরে গেছে, একদম রাজাকারে ভরে গেছে, কি দেশ মানে রাজাকারদের দিয়েই তো পরিচালিত হচ্ছে, তাই না? খেয়াল করে দেখবেন এই যে বাংলাদেশে যে একতরফা নির্বাচনটা হচ্ছে, যেটা আমরা বর্জনের জন্য বলছি, এখানে আসলে কোনটা রাজনৈতিক দল আসলে কারা? হ্যাঁ, এই যে বিভিন্ন নামের যে রাজনৈতিক দল আপনারা বলছেন, আসলেই কি তারা মানে আলাদা কোনো রাজনৈতিক দল, নাকি তারা আসলে দিন শেষে সব এক, শুধু দলের নামগুলা আলাদা? তারা একদম
আচ্ছা, এই বিশ্ব বাটপার এভাবেই পুরো জাতির সাথে করেছে মহাপ্রতারণা। পরিবর্তনের যে স্বপ্ন জাতি দেখেছিল সেই স্বপ্নকে পদদলিত করে পুরো দেশকেই ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে এই বিশ্ব বাটপার। বাংলাদেশ এই মুহূর্তে ব্যর্থ রাষ্ট্র, দেশকে এই গর্ত থেকে টেনে তোলা খুবই কঠিন কাজ। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে ইউনূসের 17 মাসে আমাদের দেশকে যে সংস্কার করেছে সেই সংস্কারের নমুনা হচ্ছে এইগুলা। এইগুলাই হচ্ছে আমাদের ইউনূস সরকারের নমুনা। ইউনূস সরকারের যদি নমুনা বলি, আর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা 16 বছরে টাকা পাচার করে দেশ খালি করে ফেলেছে, দুর্নীতি করে একেবারে দেশ গিলে ফেলেছে। শেখ হাসিনার 16 বছরের যদি কাজকর্ম একটু না বলি তাহলে কেমন লাগবে না? একটু ব্যাপারটা তো মিলবে না, তাই না? উনি 18 মাসে যা করেছে তার জায়গায় 16 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, স্বৈরাচার করেছে, টাকা পাচার, আর কি বলে আরো কি জানো, সেগুলাতে আসলে কি করেছে একটু আমরা তুলে ধরি শেখ হাসিনার অবদানটা। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের কিছু অংশ: পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, হাতির ঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন তৈরি, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয় দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলো 4, 6 ও 8 লাইনে উন্নতিকরণ, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙন রোধ প্রকল্প, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বৈশাখী ভাতা, ডিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, ওএমএস কর্মসূচি, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ, আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, শেখ হাসিনার বার্ন হাসপাতাল, প্রতিটি ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা, মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মাতৃকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, দেশব্যাপী বহুতল আদালত ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর, ডিজিটাল পাসপোর্ট, মোবাইল ব্যাংকিং চালুকরণ, 1458টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, 26,193টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাস চালুকরণ, হিজড়াদের তৃতীয় লিঙ্গ ও কর্মসংস্থান সৃষ্টি। বলেন দেখি, কি বিশাল স্বৈরাচার ফ্যাসিস্ট ছিলেন উনি? বলেন, আপনারাই বলেন। এত বড় ফ্যাসিস্টের মানে আমাদের দেশ তো পুরো ধ্বংস হয়ে গিয়েছিল না? একদম পুরো ধ্বংস। তুষি ইমাম, থ্যাংক ইউ সো মাচ। মামুন কি লিখেছেন বুঝি না, একটু শিক্ষিত হওয়া দরকার। হ্যাঁ, আমাদের দেশ কিন্তু আপনার জানা নেই মামুন সাহেব, আমাদের দেশ হচ্ছে মাতৃভাষার জন্য যুদ্ধ করে, তারপর হচ্ছে এই যে বাংলা ভাষাটা, এটার জন্য তারা যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, হত্যা হয়েছে, তারপর আমরা এই ভাষাটা পেয়েছি। সেই ভাষাটাও যদি আপনি শুদ্ধভাবে লিখতে না পারেন, তা কি পরিমাণ মূর্খের আওতায় আপনাকে ধরা উচিত এবং প্রতিদিন 3 বেলা জুতা দিয়ে বাইরে আনা উচিত, এইটা আগে আপনি চিন্তা করবেন। ঠিক আছে, মানে নিজের ভাষা আগে শেখেন, কিভাবে লিখতে হয় বানান শেখেন, শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন, তারপরে কমেন্ট করতে আসবেন, কোনো সমস্যা নাই। মিয়া মোহাম্মদ ফয়েজ, পুরা বাংলাদেশ বুঝি নাই। জি, আয়নাঘর, ওই যে আয়নাঘরের আপনার একটা তথ্য বাইর করছি, হ্যাঁ, আপনাকেও রাখা দরকার। এর পরবর্তীতে আপনাদেরকে আমরা রাখবো, যাদের আয়নাঘর নিয়ে খুব মাথা ব্যথা, তাদেরকে আমরা আয়নাঘরের ব্যবস্থাতে অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। আয়নাঘরের মজা যদি আপনারা না নেন তাহলে হইল। আচ্ছা, আয়নাঘরগুলো সম্পর্কে আমরা প্রথম দিকে যে বর্ণনা পেয়েছি বা গণমাধ্যমে যেগুলো এসেছিল সেগুলো খুবই কনজাস্টেড, খুবই ন্যারো, কিন্তু অধিকাংশ আপনার রুমের যে বর্ণনা আরমান সাহেব যে বর্ণনা দিয়েছেন তাতে রুমগুলো অনেক বড় এরকম বোঝায়। তো এটা আমি আরমানের বর্ণনা শুনিনি, আমি তো আমার রুমটা বললাম, আমি বললাম যে আমি একাই না, রুমাম কাদের,
এবং আপনার তারেক রহমান সাহেবকে তারা একই রুমে রেখেছিল, এবং আমার পাশের রুমে আরো অন্যান্যরা ছিল, ওটাও বড় রুম ছিল, যে আমি পরে পরিদর্শন করে দেখতে পেয়েছি। তো তাদের এরকম ভিআইপি স্ট্যাটাসের যারা তারা মনে করে তাদেরকে তারা বড় রুম। সবচেয়ে মজার ব্যাপার বলেন তো দেখি, আয়না ঘরের মতন একটা নির্যাতনের জায়গায় নাকি ভিআইপি স্ট্যাটাসের মানুষদের ভিআইপি রুমে রাখা হয়েছে। এটা কেমনে সম্ভব হইল? এইটা কিভাবে সম্ভব? এই লোকটাকে চেনেন নাই? এই লোকটা হচ্ছে সেই লোকটা, গামছা বাবা, হ্যাঁ, যিনি 8 বছরের চোখের পানি মুছতে মুছতে নতুন গামছা নিয়ে আপনাদের মতন মূর্খ জাতির সামনে উদয় হয়েছিল, এবং আপনারা তার জন্য কেন্দে কেটে বিছানা বালিশ সব ভিজিয়ে ফেলেছিলেন। এইবার হচ্ছে আপনাদের হাগামতার সময়, ঠিক আছে? তো এই হচ্ছে, তোরা যে কি পরিমাণ মূর্খ, তোরা যে কি পরিমাণ বেজন্মা, কি পরিমাণ মানে কুজাত পাকিস্তানপন্থী, এই হচ্ছে তার প্রমাণ। এই যে দেখ, যারে আমরা আয়না ঘরে রেখেছিলাম, সে বলতেছে যে তারে বিশাল রুমে রাখা হয়েছিল, সেই রুমে এসি ছিল, এবং ভিআইপি স্ট্যাটাস যারা ছিল তাদেরকে এভাবে রাখা হয়েছে। আয়না ঘরের আবার ভিআইপি স্ট্যাটাস কি রে? এই জারজের বাচ্চাগুলা, বেজন্মাগুলা, আয়না ঘর তো করছে হচ্ছে নির্যাতনের জন্য, এর আবার ভিআইপি স্ট্যাটাস আবার থাকে নাকি? বদমাইশ গুলা। আচ্ছা, কমিউনিটি ক্লিনিকে মা বোনেরা সেবা পেতেন, জি। মামুন ভাই, বাংলাদেশের এই রাজাকার গুলো আছে না, রাজাকার শূন্য করা হবে। এবার যেটা হবে, এবার হচ্ছে একটাই স্লোগান, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। এবং শুধু রাজাকার মুক্ত না, রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা, এগুলারও শিকড় থেকে একবার টেনে হিচ্ছে তুইলা উষ্টামেরা তাদের কি বাপদাদার দেশে পাঠাই দিতে হবে। যে বাপদাদার দেশে তারা জাতির পিতা মানে জিন্নাকে, সেখানে পাঠাই দিতে হবে। হ্যাঁ, আমাদের দেশে জাতির পিতা মানা হচ্ছে পাপ, মহাপাপ। আমরা মুসলমান, কিভাবে জাতির পিতা হয়? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু পাকিস্তান আসলে হিন্দু দেশ, তো পাকিস্তান তো হিন্দু দেশ, ওর জন্য তাদের জাতির পিতা আছে জিন্না। সেটা নিয়ে আবার আমাদের জারজ গুলা, বেজন্মার গুলা কোনো পাবেন না, আপনি কি বলে হাদিস পাবেন না, আমলনামা পাবেন না, কিচ্ছু পাবেন না। কারণ পাকিস্তান আসলে খ্রিস্টান ধর্মের দেশ, হিন্দু ধর্মের দেশ, তাদের জাতির পিতা থাকতেই পারে। আমাদের দেশ আসলে মুসলমান দেশ, তো এর জন্য আমাদের জাতির পিতা থাকা হচ্ছে পাপ। আমাদের টাকার মধ্যে ছবি রাখা হচ্ছে পাপ, কিন্তু পাকিস্তানের টাকার মধ্যে, রুপির মধ্যে হচ্ছে জিন্নার ছবি, সেটা আবার হালাল। ওরে বাবা রে বাবা, জিন্নার ছবি সহ টাকা পকেটে থাকলে তো মানে জান্নাত তো আদা নিশ্চিত। আবার যেসব বেজন্মা গুলা, রাজাকারের বাচ্চাগুলো যে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে আসে, আমেরিকা, তারপর হচ্ছে ইংল্যান্ড, এখানে আসে, ইংল্যান্ডের ধরেন যেগুলা রাজাকার গুলা আছে না, তারা হচ্ছে রানীর ছবি, মহিলার ছবি পকেটে নিয়ে নামাজ পড়তে যায়, তখন খুব নিজের খুব গর্ভবতী মনে করে। তারা মনে করে, ওরে বাবা রে বাবা, রানীর ছবি টাকার মধ্যে, নামাজ আবার হবে না মানে 100% হবে, একেবারে জান্নাতে আমার রানী নিয়ে যাবে, এরকম মনে করে, বুঝছেন? এটাই হচ্ছে তফাৎ, সমস্যা নাই। তা আয়নাঘর বানাইছিল, হ্যাঁ, মূর্খদের জন্য অবশ্যই আয়নাঘর বানিয়েছিল, যে আয়নাঘর থেকে তারা ফর্সা হয়ে, টুসটুসা হয়ে, মোটাসোটা হয়ে তারা বের হয়েছিল। 8 বছরের একটা নতুন গামছা বের হয়েছিল, যেটা দিয়ে তাদের চোখ বাঁধা ছিল, চোখের পানি মুছতে মুছতে সেটা দিয়ে মানে ওরে বাবা রে বাবা, মানে গামছা যখন নিংড়াইছিল তখন একেবারে 2-3 কেজি তো পানি পড়ছিল চোখের, তাই না? আর হচ্ছে এখন উনি বলতেছেন কি, ভিআইপি স্ট্যাটাসের মানুষদের বড় বড় রুমে রাখা হয়েছিল। ওরে বাপ রে বাপ, আয়না ঘরের মানুষদের আবার ভিআইপি স্ট্যাটাসও দিছে শেখ হাসিনা। এখানে অবশ্য আমি শেখ হাসিনার কাছে একটু নালিশ করতে চাই, কমপ্লেন করতে চাই, নেত্রীর এত দয়া মায়া কেমনে, রাজাকারের বাচ্চাদের আপনি হচ্ছে আয়না ঘরে রাখছেন, তাও আবার ভিআইপি স্ট্যাটাসে, এ কেমন কথা? এটা তো ঠিক করেন নাই নেত্রী আপনি। যাই হোক, নুনুস মানে নুনুস ম্যাজিক চলবে। ঋতিকা, জি। রিসু আপু, মামুন ভাই, মেকআপ ছাড়া তোমার আসল রূপ দেখে মজা পাইলাম, জি, অসংখ্য ধন্যবাদ। আমি মেকআপ কইরা আসি, মেকআপ ছাড়া আসি, ভাই আমি একজনের বউ, একজনের মেয়ে, 2 সন্তানের মা, তাদের যদি আমাকে পরিচয় দিতে তাদের সমস্যা নয়। আপনি কেডা? আপনারা তো আমি চিনি না। আপনি আমার বাপ লাগেন, আপনি আমার জামাই লাগেন, প্রেমিক লাগেন, কিছুই লাগেন না। তা আমার চেহারা দেখে আপনি মজা পাইলে কি না পাইলে কি, আপনি কেডা? আপনার মানে আপনি হচ্ছেন আমার লাইফের জুতার নিচে যে ধুলা জৈমা থাকে, সে ধুলার সমান মূল্য আপনার নাই, বুঝাইতে পারছি? সো আমাকে নিয়ে আপনার গবেষণা করতে হবে না। আমার যতটুকু যোগ্যতা আছে তার 9 পরিমাণ যোগ্যতা অর্জন করে দেখান, তারপরে আইসেন, ঠিক আছে? আপনি এক কাজ করেন, আপনি মেকআপ করে যোগ্যতা অর্জন করেন, কোনো সমস্যা নাই। আমাকে নিয়ে গবেষণা করার দরকার নাই। দেশটাকে শেষ প্রান্তে নিয়ে গেল শাহজাহান রানা ভাই, জি। ঋতিকা, রিশু আপু, 8 বছরের মুদ গামছা দিয়ে, এটা ভালো বলছেন, আসলে এটা চিন্তা করি নাই। চিন্তা করেন মানে কি ভণ্ড একটা নাটক তারা সাজিয়েছিল। যেই
জামাত বলেন, রাজাকার পন্থী বলেন, সেই আলেমদের বলেন, আমিরদের বলেন, বাংলাদেশে একের পর এক যে মোরালগুলা ছিল সেগুলাকে স্ট্যাচু বইলা তারা একেবারে আমাদের ইতিহাস কে মুছে ফেলার চেষ্টা করলো। মূর্তি বানানো হারাম, তারা নাকি এখন এই যে গণভবনে এই যে এতগুলা মূর্তি বানাই রাখছে জাদুঘর মার্কা, সেইখানে ওগুলা আবার হালাল তাদের জন্য, বুঝছেন? তো এই যে একই মুখে তাদের এত রকমের কথা, এবং একই মুখে যে তারা ধর্মকে কতটা সস্তা বানিয়ে ফেলেছে, ধর্ম নিয়ে কতটা বদমাইশি করতেছে, কিরকম ব্যবসা করতেছে, যে আপনার নিজের পাকিস্তান দেশের জন্য যেগুলা হালাল সেগুলা বাংলাদেশের জন্য হারাম। আবার হচ্ছে তারা যেগুলা তৈরি করবে মূর্তি সেগুলা হচ্ছে হালাল, কিন্তু অন্যান্য ইতিহাস জড়িত যেগুলা মূর্তি টুর্তি থাকবে, মোরাল থাকবে, সেগুলা হচ্ছে হারাম। তো এইগুলা হচ্ছে তাদের অবস্থা। তাহির আহমেদ ভাই, ওয়ালাইকুম সালাম। মাহবুব, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিষয়ে বলবেন। এটা তো ছিল, এখন এই মুহূর্তে নাই, ঠিক আছে? এখন হচ্ছে মুক্তিযোদ্ধাদের তাদেরকে রাজনৈতিক দল দিয়ে আখ্যায়িত করা হয়, এবং আখ্যায়িত করে তাদেরকে কি হয়, এমনকি কবরের মাটিটাও তারা দেয় না। আমরা জানি আমাদের যে বিশিষ্ট ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন মতিয়া চৌধুরী, উনি মারা গেছেন এই সরকারের আমলে, এবং উনাকে কবর দিতেও তারা দিচ্ছিল না, এই রকম, ঠিক আছে? সো এগুলার বিচার, এগুলার প্রতিশোধ সবই হবে। লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। গোবিন্দ মন্ডল দাদা, থ্যাংক ইউ। না, নুনুসের কাইটাও আপনারা আসলে মুসলমান বানাইতে পারবেন না। উনি আমেরিকায় গিয়ে যখন খ্রিস্টান বউ বিয়া করছিল তখন সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে উনি আর ইসলাম গ্রহণ করেছিলেন কিনা সেটার সংবাদ আসলে আমাদের কাছে নাই, কিন্তু উনি বিয়ের আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, সেইটুক পর্যন্ত জানি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বপন কর্মকার দাদা, লাকি ইসলাম আপু, আপু পুরাই আগুন হইতে হয়। বলেন দেখি, আমার মেয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে, আমার মেয়ে আমারে মা ডাকতেছে, আমার জামাই আমারে বউ ডাকতেছে, আমার মা বাপ আমারে হচ্ছে সন্তান ডাকতেছে, আমি মেকআপ করলাম কি করলাম না, এই বেডার কি সমস্যা? এটা কোন দেখি? আমি বেডারে প্রস্তাব দিছি না বেডার বাপরে প্রস্তাব দিছি যে আমি বিয়া করবো বা তোদের ঘরে যাবো? তো এই বেডার সমস্যা কোথায়? যে আমার চেহারা কি আর আমি কি, সেটা নিয়ে বেডার গবেষণার দরকার আছে? গোলাম আজমের জারজ সন্তান, সেটাই বাবলু ভাই, দেখেন তারা নিজের মুখে কি স্বীকার করছে, তাদেরকে নাকি শেখ হাসিনা ভিআইপি স্ট্যাটাসে রেখেছিলেন আয়না ঘরে। আয়না ঘর যদি এত নির্যাতনের একটা জায়গা হইতো, সেখানে আবার ভিআইপি স্ট্যাটাস থাকে কেমনে? এটাই তো হিসাবটা মিলতেছে না। দেব দাদা, থ্যাংক ইউ। লায়ন হাসান ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জুয়েল বড়ুয়া, না হচ্ছে স্বাধীনতার ঘোষক হচ্ছে হাদি। রাসেল হলাদার ভাই, এগিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আছেন সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুষি এনাম ভাই, থাক এইসব জারজ বেজন্মাদের সাথে আপনি রিপ্লাই দিলে, এদের তো সেই যোগ্যতাই নাই আপনার কমেন্টটা যে সে পড়বে। হ্যাঁ, পড়ালেখার তো একটা যোগ্যতা থাকতে হয় যে আপনার কমেন্ট পড়বে, তারা সেই কমেন্টের মর্ম বুঝবে, এটা যোগ্যতা নাই, কিভাবে সম্ভব? দেখেন তাদের যে পীর আউলিয়া যে বাবা আছে, কি বলে এটা, শিশির মনির, তারপর হচ্ছে গিয়ে কালাপাড়া, এরা দেখলাম যে মন্দিরে গিয়া তারা করতেছে, কি বলে এটাকে, প্রসাদ খাইতেছে, বুঝছেন? প্রসাদ খাইতেছে। এই যে দেখেন, ও কালাপাড়া নিয়ে কেগুলো জানতে চাইছেন? এই হচ্ছে তাদের পরিচয়, যে তারা একটু বলেছি সর্দি লেগেছে। আলিমুদ্দিন কাউসার ভাই, থ্যাংক ইউ। রাজীব ভাই, থ্যাংক ইউ সো মাচ। শেখ ভাই, থ্যাংক ইউ। ফকির মিলন ভাই, থ্যাংক ইউ। মিয়া মোহাম্মদ ফয়েজ, থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন শিশির, আমরা একটা সময় বলতাম কি উৎসব, কি বলে, ধর্ম যার যার, উৎসব সবার। এবং আমি যখন একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন বড় হয়েছি, বাবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকার কারণে আমরা কখনোই বুঝি নাই যে অন্য ধর্মাবলীদের অসম্মান করতে হয়, তারা অন্য জাতের, অন্য রক্তের, তাদের সাথে মেশা যাবে না, কথা বলা যাবে না, না, একদম না। আমরা বরং আরো অপেক্ষা করতাম যে আচ্ছা উনাদের এই ধর্মের উৎসবটা কখন হবে, কখন হবে। ধর্ম তারা তাদেরটা পালন করতো, উৎসবে কিন্তু আমরা সবাই একাত্মতা ঘোষণা করতাম। সমাজে থাকা মানেই হচ্ছে, সমাজের অংশ মানেই হচ্ছে এইটা যে আমি অন্যের ধর্মকে সম্মান করব, সে আমার ধর্মকে সম্মান করবে, তাদের ধর্মীয় উৎসবে আমি অংশগ্রহণ করব, সেও উৎসবে অংশগ্রহণ করবে, শুধু যার যার ধর্ম পালনটা আলাদা হবে। সে হচ্ছে পূজা দিবে, আমি হচ্ছে নামাজ পড়বো, দ্যাটস ইট।
বিশ্বাসের জায়গাটা, ধর্ম মানে তো হচ্ছে বিশ্বাস। অথচ ওরে বাবার বাবাই গুলামের পুতেরা, গুলামের জিয়েরা ঈশা নাস্তিক পারে না, তারা এখন আর জ্যান্ত মানুষের দোজকে পাঠায় দেয়, এই ক্ষমতাও তারা নিয়ে ফেলছে। হ্যাঁ, যে কেন বলা হয়েছে উৎসব সবার, দোজক তোর জন্য দোজক নিশ্চিত, তুই নাস্তিক, আরে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, অথচ তারা নির্বাচনের সময় এখন ভোট পাইতে হবে, হ্যাঁ ভোট পাইতে হবে, তারা নির্বাচনের সময় গিয়ে তারা গীতা পাঠ করছে, তারা মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে, তারা সেই মন্দিরে বসে খাওয়া দাওয়া করছে, মন্দির পাহারা দিচ্ছে, আরো কত কি নাটক করছে। শুধু তাই না, তারা এটাও বলতেছে রোজা আর পূজা নাকি মুদ্রার এপিট আর ওপিট। কিন্তু বাংলাদেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ, শুধু রোজা আর পূজা কেন? মানে হিন্দুদের সংখ্যা একটু অন্য ধর্ম থেকে বেশি, তাই তাই মানে মুসলমান তারপরে হিন্দু, তাহলে বৌদ্ধ খ্রিস্টান কোথায় যাবে? আমাদের দেশে তো বৌদ্ধ এবং খ্রিস্টানরাও আছেন। আমাদের যদি নিরপেক্ষ ধর্মের দেশ হয় তাহলে তো সব ধর্মকে তোমার দাড়ি পাল্লাতে রাখতে হবে। তুমি বললা কয়েনের মুদ্রার এ পাশ আর ও পাশ হচ্ছে রোজা আর পূজা, তা আর কোন পাশে খ্রিস্টান আর বৌদ্ধ থাকবে? তো এগুলা যে বাটপার, এগুলা যে বদমাইশ, এটার প্রমাণ হচ্ছে এটা। মুদ্রার দুই পাশে রোজা আর পূজারে রাখছে, কিন্তু খ্রিস্টান ধর্মের যারা আছে, বৌদ্ধ ধর্মের আছে, তাদেরকে বাদ, আউট অফ সিলেবাস। ঠিক আছে, এই হচ্ছে তাদের ইয়া। তারপরে তারা এই রোজা আর পূজা এক করতে গিয়ে একটু বিতর্কের সম্মুখীন হলো। সেই বেটা আবার গিয়ে দেখলাম যে মন্দিরে গেছে হচ্ছে পূজা দিতে। পূজা দেওয়া কিন্তু আবার অপরাধ না, হ্যাঁ এটা কোনো সমস্যা না, কারণ নির্বাচন তো, ভোট তো চাইতে হবে। পূজা দেওয়া কিন্তু হালাল, শুধু উৎসব পালন করা হচ্ছে হারাম। আপনি কারো উৎসবে গিয়ে অংশগ্রহণ করবেন, তাদের সাথে সমাজের মানে এই কি বলবো, সামাজিক জীব যেটাকে বলে, সেই অংশ হিসেবে যে কারো ধর্মকে আপনি সম্মান করবেন, এইটা হয়ে যায় আমাদের এইসব বাটপার বদমাইশ ধর্ম নিয়ে ব্যবসায়ীদের জন্য হচ্ছে কি অন্যায়, হারাম, কিন্তু বাকি তাদের জন্য ঠিক আছে। ওয়ালাইকুম সালাম লিটন ভাই, ইদ্রিস সর্দার ভাই, থ্যাংক ইউ। ঋতিকা রিসু আপু, ওদের জন্য সব জায়েজ। মানে তারা প্রমাণ করছে তো যে তারা ভোট পাবার জন্য এমন কিছু নাই যে তারা করছে না। কিন্তু তাদেরকে আপনারা দুটা প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারছে না। হ্যাঁ, যে তারা যে বলছে মুদ্রার এই পাশ আর ও পাশ হচ্ছে রোজা আর পূজা, কিন্তু বাকি ধর্মের মানুষগুলার ইয়া গেল কই? বাকি ধর্মের কথা তারা উল্লেখ করছে না, এর মানে তারা বাদ। নাজমুল ভুইয়া ভাই, বাদশা ব্যাপারী ভাই, ইদ্রিস সর্দার ভাই, প্রবাসী মুজিব সৈনিক, ওয়ালাইকুম সালাম। খুবই খারাপ অবস্থা। এই হচ্ছে গিয়ে তাদের কাছে ধর্ম, এই হচ্ছে তারা আমাদের ধর্মের কান্ডারি, মানে ধর্মের প্রচার প্রসার তারা করছে, তাদের হাত দিয়ে হচ্ছে, মানে রীতিমতন ধর্ম নিয়ে ব্যবসা। বিশ্বের কোথাও নাই যে তুমি তোমার ধর্ম নিয়ে ব্যবসা করো। আর তারা যদি আমাদেরকে ধর্ম শিখাইতে আসে, কোনটা ধর্মের অবমাননা, কোনটা ধর্মের কুটুক্তি, সেগুলো যদি আমাদের শিখাইতে আসে, সেটা কতটা আসলে মানানসই সেটা বলেন। ওয়ালাইকুম সালাম রিন্টু শীল দাদা, ইদ্রিস সর্দার দাদা, বিপ্লব ঘোষ দাদা, হুমায়ুন কবির ভাই, আলী আজিম ভাই, বাবলু মিয়া ভাই, ইয়াসিন ভাই, শুভাশিস চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো চলেন আমরা চলে যাই হচ্ছে আর একটা আচ্ছা, একটা মজার ভিডিও পেয়েছি, চলেন দেখি। আমি যে শুরু করেছিলাম না, যে ধরেন রাজনৈতিক দলগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওরে বাবা বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, কিন্তু আসলে দিন শেষে সব যে এক, এটা কিন্তু আমি বলেছিলাম। কেন বলেছিলাম? এই ভিডিওটা দেখেন, চিনতে পারেন? দেখেন তো দুই পাশে কে বসা, মাঝখানে কে বসা, বলেন দেখি, বলেন দেখি কে কে? হ্যাঁ, এই কারণেই বলেছি যে এদের হচ্ছে রাজনৈতিক ইয়া আলাদা, শুধু দলগুলার নাম আলাদা, কিন্তু মতাদর্শ, তাদের হচ্ছে গিয়ে চিন্তা চেতনা, তাদের পাকিস্তানপন্থী মনোভাব, তাদের দেশ বিরোধী কার্যকলাপ সব কিন্তু সেম। থ্যাংক ইউ সো মাচ অথর্ব জাতি। আচ্ছা, হুমায়ুন ভাই, ওয়ালাইকুম সালাম। আব্দুল আজিজ তালুকদার ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাকি ইসলাম আপু, আমরা পূর্বপুরুষরা আউনি করে আসছে। সাইদুর রহমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। হানিফ ভাই, জি সব সেটাই, আগে যেগুলো হারাম ছিল এগুলো সব এখন হালাল। নিজামুদ্দিন হৃদয় ভাই, জি ভালো আছি। তাবাসসুম জাহান সুমা আপু, রমজান মাস জামাত ইসলাম, রমজান মাস কি করবে বলেন?
বাহাদুর ঢালি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নিরঞ্জন সরকার খাম্বার দুই পাশে কে ছিল সেটা বলেন। সাজানো দেশটা ধ্বংস করে ফেলেছে, ওখান থেকে ওটাই কিন্তু কষ্টের, এবং ওই কষ্টের ঠেলাই কিন্তু কথা বলা। তাছাড়া বললাম না যে এর আগেও বলেছি ভাই আমার কি ঠেকা পড়েছে। তারা যেমন কোটি 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 ডলার কামিয়েছে, যেটার ফলাফল হচ্ছে জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা 2024। ভাই আমরা তো ডলার কামাচ্ছি না, আমরা কোটি কোটি টাকা আমারে কোনো কেউ এসে দিয়া বসায় রাখছে না তোমার কথা বলতে হবে, আমি বাধ্য না, কিন্তু ওই যে নিজের চোখের সামনে দেশটা ধ্বংসতে আর দেখতে পাচ্ছি না। এত মিথ্যা। প্রথমে তো পড়ে শোনালামই যে কি কি জায়গায় পুরো দেশ ধ্বংস। খাম্বাচুরের দুই পাশে কে ছিল বলতে পারছেন না? হ্যাঁ, বলতে পারছেন না, কেমন কথা? এই যে খাম্বাচুরের দুই পাশে কে? এই যে এই ব্যাটারে চেনেন না? এই ব্যাটারে যারা যারা দেখছেন অবশ্যই একটু ট্যাপ করবেন, লাইভটা শেয়ার করে দিবেন। নতুন যারা জয়েন হয়েছেন অবশ্যই লাইক ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। চিনতে পারছেন না কে বলেন? খাম্বা তো মাঝখানে, এই যে এইটা খাম্বা, এইটা কেডা? শাইলা শারমিন আপু অসংখ্য ধন্যবাদ আপু। তা দুই রাজাকারের মাঝখানে আমাদের খাম্বা বসে আছেন। এটা হচ্ছে 2006-এর ছবি। 2006 তো আমরা জানি যে নিজামি তারপর হচ্ছে আরো কে কে জানো তাদের সাথে হচ্ছে জোট সরকার করেছিল, মানে জামাত ইসলামের সাথে জোট সরকার করছিল হচ্ছে বিএনপি, এবং সেটারই একটা অনুষ্ঠানের ছবি যে দুই পাশে দুই রাজাকার বসে আছে, মাঝখানে হচ্ছে খাম্বা তারেক বসে আছে। তা খাম্বা তারেক বসে আছে কিসের জন্য? ওই যে বললাম যে গুরুর কাছ থেকে শিক্ষা নিচ্ছে। হ্যাঁ, তা এখন হচ্ছে জামাত ইসলাম আলাদা রাজনৈতিক দল, বিএনপি হচ্ছে আলাদা রাজনৈতিক দল। আসলে একেবারেই না, তারা ঘুরে ফিরা একই জিনিস। তারা দুই হচ্ছে কি পাকিস্তানপন্থী দেশ বিরোধী শক্তি। তারেক যে আগে বলতো না বক্তব্য মন্তব্যের শেষে কোনো ভাষণের শেষে বলতো কি পাকিস্তান জিন্দাবাদ। তারপরে আমি একটা ভিডিও করেছিলাম। লাকি আপু থ্যাংক ইউ সো মাচ, নাজিন বেগম থ্যাংক ইউ, এমদাদুল ভাই থ্যাংক ইউ সো মাচ, জুয়েল রানা ভাই থ্যাংক ইউ, রিতিকা রিসু আপু থ্যাংক ইউ, হানিফ ভাই। হ্যাঁ নিজামি বললাম তো, না গোলাম আজম না, নিজামি আর ওই পাশেটা কি আমি চিনতে পারছি না, ওটা গোলাম আজম না। পারভিন লিপি আপু জয় বাংলা। হ্যাঁ আলী আজিম ভাই একজন নিজামি। তুষি ইনাম ভাই সাদা শকুন না, ওটা সাদা শকুন না, সবই সাদা শকুন, বাট ওইটা সাদা শকুন, ওটা কে জানো বুঝতে পারছি না। আব্দুল হাই ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নাজমুল ভুইয়া ভাই জামাতের রাজাকার, জি দুজনেই জামাতের ছিলেন আর কি। দেবমলয় দাদা থ্যাংক ইউ সো মাচ। তাবাসুম জাহান সুমা আপু থ্যাংক ইউ। গৌতম বড়ুয়া থ্যাংক ইউ সো মাচ। আব্দুল হাই ভাই থ্যাংক ইউ। নীল অঞ্জনা দাস দিদি থ্যাংক ইউ সো মাচ। হান্নান এমডি হান্নান তোমার চেহারা, হ্যাঁ সেটাই, ওই যে আপনার মাকে যেভাবে করতেছে, আপনার বাপকে যেভাবে বালাৎকার করছে, এবং আপনি টুপকি মারা থেকে জন্ম নিয়েছেন, সেই কারণে আপনার এরকম মনে হতেই পারে। ব্যাপার না, এটা ব্যাপার না। খাম্বার কথা শুনে হাসি পাইলে কি হবে, যে টাইম ম্যাগাজিন সেও তো তারেক রহমানের খাম্বা হিসেবেই পরিচয় করাইছে। 17 বছর পরেও তারা মানে তারেক রহমানের ইতিহাস কিন্তু ভোলে নাই। যদিও তারেক রহমান নিজে ভুইলা গেছে, আমাদের তারেক চাচু কিন্তু কেউ ভোলে নাই তার নামগুলা। 10% খাম্বা তারেক, দুর্নীতির বরপুত্র, এগুলো আসলে কেউ ভুলে নাই, কিন্তু সবাই মনে রাখছে। তারপর কি যেন বলতে নিছিলাম, ভুলাই তো গেলাম। কেমন আছেন? জি এই ইভান খান ভাই, আপনারা কালকে টিকটকের লাইভে পাইলাম না ভাই, আপনি কই গেছিলেন? হ্যাঁ, তারপরে এই যে ধরেন আরেকটা সংবাদ হচ্ছে কি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারা বলছে রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার। কোন সরকার? রমজান শুরু হবে নাকি 18 ফেব্রুয়ারি থেকে, নির্বাচন হচ্ছে 12 ফেব্রুয়ারি। তাহলে কোন সরকার আসলে সুলভ মূল্যে বিক্রি করবে? আর এই উপদেশটা জানলো কি করে সুলভ মূল্যে হবে না কোন মূল্যে হবে? এর মানে কি বোঝা যাচ্ছে? এই সরকার হচ্ছে গদি ছাড়ছে না। হ্যাঁ, যে নাটকটা হতে যাচ্ছে গদি ছাড়ছে না। তারপর আজকে দেখলাম কি গোলাম মাওলা রনি, উনি একটা স্ট্যাটাস দেখলাম যে খুব সুন্দর করে লিখে আছেন যে নির্বাচন যেদিন হবেন 12 তারিখে রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত, সকাল পর্যন্ত হয়তোবা বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এরকম নির্বাচন কোনোদিন হয় না, ইতিহাসের সেরা নির্বাচন। তারপরে যখন দিন যতক্ষণ মানে বাড়তে থাকবে, তারপরে যে বিএনপি কি উত্তর দিবে সেটা আসলে জানা নাই। ব্যাপারটা এইরকম। কয়েস আহমেদ ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
বিপ্লব ঘোষ ভাই, এটা এত সোজা হবে না। যেই অভদ্র বেয়াদব অসভ্যতার মধ্যে পড়ে গেছে 2024 যে প্রজন্ম তৈরি করেছে, এটাকে আবার শিষ্টাচারে ফিরায় আনা এত এত সোজা হবে না। হ্যাঁ, আমরা তো ধরেন মোটামুটি যে কয়টা সরকারের আমল দেখেছি বা যতটুকু রাজনীতি দেখেছি ভাই, এইরকম এইরকম ভাষা, এইরকম বাক্য, এইরকম কোনো কথাবার্তা কাউকে নিয়ে বলা যায়, এই ধরনের রাজনীতি দেখি না আমি। ওই কারণে আমি তো আসলে বললাম যে রাজনৈতিক কোনো ব্যক্তিটা না। ছাত্রলীগ কি করেছে, যুবলীগ কি করেছে, 16 বছর তারা ক্ষমতায় থেকে কি কি করেছে, কত অন্যায় করেছে, আমি কিচ্ছু জানি না। তবে এইটুকু আমি জানি 2024 থেকে এই যে 18 মাস, এটা সবাই আমরা দেখেছি, 18 মাস এই ছাত্রলীগ যুবলীগের উপর বা আওয়ামী লীগ সমর্থককারীদের উপর যে পরিমাণ নির্যাতন চালানো হয়েছে, এবং তারপরেও তাদের মুখ থেকে একটা বাজে স্লোগান কেউ দিয়েছে আপনারা দেখাতে পারবেন, বলতে পারবেন? যে কাউকে গালি দিয়ে বা এই ইউনূস সরকারের বিরুদ্ধে, এই যে যেমন সাউয়া মাওয়া হাদি, সে যেরকম উচ্চারণগুলো করতো, বা এই হাসনাত বলেন, নাসিরুদ্দিন বলেন, তারপর হচ্ছে আরো যারা যারা আছে আর কি, তারা যেই ভাষাগুলা ব্যবহার করে, এই যে এত নির্যাতনের পরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সমর্থনকারী কারো মুখ থেকে একটা বাজে স্লোগান, একটা বাজে উচ্চারণ আপনারা শুনেছেন কি, বলতে পারবেন? আছে আপনাদের কাছে কোনো প্রমাণ? নাই। তা এইটুকু আমি দেখেছি। ঠিক আছে, আপনি আমরা সবাই মিলে পারবো। বিপ্লব ঘোষ তার চেষ্টা তো সেটাই করব, সেটাই চাই, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই রকম কোনো অসভ্য বেয়াদব অভদ্র ছোট লোক কিছু দেখে শিখে বড় হবে, এটা তো আমরা কোনোদিনই চাই না। আমরা চেষ্টা করব, কিন্তু এটা ঠিক করতে অনেক সময় লাগবে। ইমরান মজুমদার ভাই, কারণ আমরা জানি যে কোনো কিছু ধ্বংস করা যতটা সহজ, সেটা গড়ে তোলা তার থেকে অনেক বেশি কঠিন। হ্যাঁ, তবে একটা জিনিস করা যায়, এই যে 24 প্রজন্ম, এই যে অসভ্য যে প্রজন্ম তৈরি হয়েছে, এদেরকে যদি এক লাইনে দাঁড় করায় ব্রাশ ফায়ার করে যদি মেরে ফেলেন, তখন হয়তো বা একটা সভ্য প্রজন্ম তৈরি করা সহজ হবে। তাছাড়া তো একটু কঠিনই হবে। ফেনি ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আনিয়াল হক, আইনাল হক, থ্যাংক ইউ। ঋতিকা ঋষু আপু, 18 মাস একটা নরপশুর অধীনে চলছে দেশ, একদম সঠিক। নির্মল চন্দ্র পৌল, 17 মাসে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার এই সুদী মহাজনের জন্য। হ্যাঁ, লক্ষ লক্ষ মানে 12 লক্ষ মানুষ অলরেডি বেকার। তার উপর হচ্ছে বলছে যে এইভাবে যদি কলকারখানা বন্ধ হতে থাকে তাহলে আরো 12 লক্ষ বেকার হওয়ার সম্ভাবনা আছে, মানে 24 লক্ষ। 24 লক্ষদের কোথায় চাকরি দিবে? এই যে নেতা নেত্রীরা যে ভাষণ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিবে, আর কি করবে জানো, কি কি জানো করবে, 24 লক্ষ মানুষকে কি বেকারত্ব দূর করা এত সোজা? এত সোজা না। আমাদের এখানে আজান দিচ্ছে না ভাই, আমি ইংল্যান্ডে থাকি, আমার এখানে আজান দিচ্ছে না। ঠিক আছে, সো আপনার যদি আজান দেয় আপনি অবশ্যই নামাজ পড়তে চলে যাবেন। আমি কিন্তু জাইমা রহমান না, হ্যাঁ, যে আজানের সময় আমি বকর বকর ঠিকই চালনায় রাখছি, কিন্তু মাথায় ঘুমটা পড়ে দেখাইছে। আপনাদের কি ধারণা আমাদের ইসলাম ধর্মের মা বোনরা কি আজান দিলে কি করে? মাথায় কি হেলমেট পরে? হেলমেট পরে না, তারাও মাথায় কাপড়ই দেয়। সো অতি ইয়া টাইপের কোন কমেন্টে আমার ইয়ার ধর্মশিক্ষা দিতে আসবেন না। ঠিক আছে, অতি ভক্তি বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ, তা আমি আসলে এত অতি ভক্তিতে বিশ্বাসী না। ঠিক আছে, বটটা আমাদের শেষ করে দিল। আনা তাবাসসুম আপু, একদম একদম। বিপ্লব সাহা মুম্বাই ইন্ডিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ দাদা। কামাল হোসেন ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শাহজাহান রানা ভাই, থ্যাংক ইউ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এরা পাকিস্তানি, হ্যাঁ পাকিস্তানি বীর্যের জন্ম এরা। দেশে বেকার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, বেকার সংখ্যা বেড়ে চলেছে, নিরাপত্তা নাই, অর্থনীতি অবস্থা খারাপ, তারপর হচ্ছে শিক্ষা নাই, তার উপর হচ্ছে নারী সমাজ হচ্ছে এখন হচ্ছে বেশ্যাপতিতা। হ্যাঁ, সো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই নারীদেরকে, চাকরিজীবী নারীদেরকে পতিতা বলছে, দুঃখজনক হলেও সত্যি, দেখেন প্রত্যেক সংসারে মোটামুটি 1 থেকে 2 জন নারীরা কিন্তু চাকরি করে, চাকরিজীবী। কয়টা নারী রাস্তায় নেমে প্রতিবাদ করেছে বলেন দেখি? কয়টা নারীকে আপনারা রাস্তায় দেখেছেন? কয়টা নারীকে প্রতিবাদ করতে দেখেছেন? যে কয়জন নারী নেমেছে তারা হচ্ছে বিএনপি সমর্থিত, তারা হচ্ছে এটাকে একটা ইস্যু বানিয়ে তারা রাস্তায় নেমেছে। কিন্তু বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে 1 জন 2 জন করে হচ্ছে নারী। হ্যাঁ, ধরেন যদি বাইরে গিয়ে চাকরি নাও করে, উদ্যোক্তা হিসেবে ঘর থেকে তারা কাজ করছে। এর মানে সবাইকেই পতিতা বলা হয়েছে? সবাইকে যদি পতিতা বলা হয়, রাস্তায় ঠিক কত সংখ্যক নারী নেমে এটার প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে? এমনকি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষিকাদেরকে কি প্রতিবাদ করতে দেখেছেন, রাস্তায় নামতে দেখেছেন? দেখেননি। তারা মেনেই নিয়েছে তারা বেশ্যা এবং পতিতা।
ঠিক আছে, কি করতে পারেন আপনি? মালয়েশিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। মুজাহিদুর রহমান ভাই, আলমগীর হোসেন ভাই, গো হেড সিস, থ্যাংক ইউ সো মাচ ভাই। হানিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভারতীয় 26 লক্ষ ভারতীয়, এবার এই যে পথ ছাড়ার পরে ওনার কাছ থেকে তো আমরা আদায় কইরাই নিব। হ্যাঁ, 26 লক্ষ ভারতীয়দের একজনও যদি উনি হিসাবে কম দেয় তখন ওনার ব্যবস্থা করা হবে। দিনা রাব্বি আপু, থ্যাংক ইউ। তাসনুবা তাসনিম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সেলিম ফরহাদ, কেমন আছেন আপু? ভালো থাকার চেষ্টা করছি। রবিউল ইসলাম ভাই, লাকি ইসলাম ভাই, আপু পুরো 1 ঘন্টায় আপনার সঙ্গে আছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা থাকেন, আছেন, সাপোর্ট করেন, সহযোগিতা করেন বলেই কিন্তু আমরা আওয়াজ করতে পারছি, কথা বলতে পারছি, ভিডিও দিতে পারছি, সত্য তুলে ধরার চেষ্টা করছি, তাই না? তো সেই কারণেই বলবো যে যারা যারা নতুন জয়েন করেছেন অবশ্যই পেজটাকে একটা লাইক ফলো করে দেবেন। ট্যাপ ট্যাপ তো করছেনই অনেকেই, যারা করছেন না একটু ট্যাপ ট্যাপ করে দেবেন, কমেন্ট করবেন, আর কি লাইভটা একটু শেয়ার করে দেবেন। আর যেটা বলবো যে সেটা হচ্ছে প্রত্যেক দিন চেষ্টা করতেছি, এই যে অসুস্থ থাকার পরেও লাইভ এসেছি, প্রত্যেক দিনই চেষ্টা করব বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ফেসবুক পেজ থেকে লাইভ হবার, এবং রাত 12টায় হচ্ছে টিকটক থেকে লাইভ হচ্ছি আর কি, চেষ্টা করে যাচ্ছি। দেখা যায় বেশি শরীর খারাপ হয়ে গেলে হয়তো পেজের লাইভটা করে টিকটকেরটা করা হয় না, বাট চেষ্টা করে যাচ্ছি নির্বাচনের আগ পর্যন্ত আমরা কথা বলবো, কারণ অনেক আসলে সত্য তো বের হচ্ছে, তারা সত্য তুলে ধরছে, সত্য বলে ফেলছে। সো এইটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার। তারপরে চলেন দেখি আর কি আছে, আর কি নিয়ে কথা বলা যায়। সেলিম ফরহাদ ভাই সৌদি আরব থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। শফিক, জানি তো। ঋত্বিকা রিসু আপু, যে নারী জন্মে গর্ভ দিয়েছে সেই নারীকে, হ্যাঁ তারা বলতে পারে, তারা সব বলতে পারে, তারা হচ্ছে এমন বেজন্মা আপু, তারা হচ্ছে তাদের কমেন্ট দেখে বোঝেন না যে ধরেন আমি কারো মা, আমি কারো সন্তান, আমি কারো বউ, তারা কি কোনো সম্পর্ক চিন্তা করে আমাকে সম্মান দেখাচ্ছে না। আমাকে ভালো না লাগলে তারা সরে যেতে পারে, কিন্তু তারা কি চাচ্ছে, তারা আমাকে ধর্ষণ করতে চাচ্ছে। হ্যাঁ, তাদের ধরনটা এরকম যে তাদের মা যখন গোসলখানায় যায়, তাদের মা যখন টয়লেট করতে যায়, তখনও তারা উকি মেরে দেখে যে মার শরীরের কিছু অংশ কি দেখা যাচ্ছে বা কিছু কি দেখতে পাবো। তারা এইভাবে উকিঝুঁকি মারা মানুষ, ঠিক আছে? তারা নিজের বাপ মাকেও সম্মান করে না, বোনদেরকে তো করেই না, তারা হচ্ছে নিজেদের বোনদেরকেই পারলে যে কোনো সময় ধর্ষণ করে। তা এরা হচ্ছে এই পরিবার থেকে উঠে আসে, এদের কাছ থেকে আপনি কি করবেন, কি আশা করতে পারেন আপনি? চলেন তারপরে দেখি, রমজান গেল। ও আচ্ছা, এইটা অনেক দিন পরে, এই ভিডিওটা অনেক আগে আমি অলরেডি বানিয়ে ফেলেছি, তারপর আজকে আবার সামনে দেখে মনে হলো যে না, এটা আবার একটু রেকর্ড করে রাখি। এগুলো হচ্ছে বিশাল বিশাল স্মৃতি আর কি। এটা না, এটাও না, এটাও না, গান না, এইটা আরে যন্ত্রণা। ও এই যে তারা এটা করছেন শুধুমাত্র সংবিধানে একটি ধারা রয়েছে 7-এর ক 7-এর খ, যেখানে সংবিধান নিয়ে উল্টাপাল্টা নাড়াচাড়া করলে এখতিয়ার বহির্ভূত ভাবে শাস্তির ব্যবস্থা আছে। তারা এই জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাচ্ছেন যে তারা এইটার মাধ্যমে 7-এর ক 7-এর খ বাতিল করবেন। অর্থাৎ তারা নিজেদের সেভ করার জন্য, নিজেদের অবৈধ কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য তারা মূলত এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা বানাচ্ছেন। আর এছাড়া জনগণের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোনো প্রয়োজন নাই। 1 2 হচ্ছে তারা ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে কেউ হয়তো তাদেরকে এই চ্যালেঞ্জ করবে এই ধারার দিকে। তারা এটা, এখন আপনারা বলেন দেখি, তারা 7-এর ক 7-এর খ পাল্টাক, তারা দায় মুক্তি নিয়ে ফেলুক, তারা একেবারে পুরো আইন পাল্টায় ফেলুক, তারপর কি এদের শাস্তি হবে না? তারা যেভাবে দেশ ধ্বংস করেছে এদের শাস্তি হবে না? তারা যদি সংবিধানের 7-এর ক 7-এর খ পাল্টাইতে পারে, তারা যদি সংবিধান ছুঁড়া ফেলাই দিতে পারে, অন্য যে কেউ কি এসে আবারও সংবিধানে সেই 7-এর ক 7-এর খ কি স্থাপন করতে পারবে না? বিশ্বের এমন কোন শক্তি কি আছে যে এদেরকে শাস্তি থেকে বাঁচাইতে পারে? তাহলে এই বাড়াবাড়িগুলা কইরা আসলে লাভটা কি? কি লাভ হবে? এই একটা স্ট্যাটাস পেয়েছিলাম, ইনি হচ্ছেন কি রেজাউল করিম, কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক। হ্যাঁ, যেমন আমাদের এই যে সাদা শকুন, উনি বলিয়াছেন প্রতিপক্ষের বিতর্কের আহ্বান জামাত আমিরের। তার রিপ্লাই হিসেবে রেজাউল করিম উনি বলেছেন, আমি আগ্রহী, তবে শর্ত হলো যে মিথ্যা বলবে তাকে সবার সামনে ল্যাংটা করে 4টা জুতার বাড়ি দেওয়া হবে, কোনো মিথ্যা বলা যাবে না। এই শর্ত মানলে আমি জামাতের যে কারোর সাথে বিতর্ক করতে রাজি আছি। দারুণ না কথাটা?
বেশ ভালো বলেছে। আচ্ছা, দেখেন, আমাদের দেশ যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছিলাম, তারপর যত মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছে, মুক্তিযোদ্ধা কোটা আমাদের খুব অপছন্দ। ওরে বাবারে বাবা, সেইটাকেই তো মানে বাহানা হাতিয়ার বানিয়ে হচ্ছে তারা এটা করেছে। সজল বর্মন দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমজাদ আলী ভাই, থ্যাংক ইউ। গৌতম বড়ুয়া, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শাহজাহান রানা ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শ্যামল দাস, হাদির মতন একজন দেশদ্রোহীকে দেশ মহান, এইটাই। কিন্তু দেখেন, আবার যে এইটার ক্ষেত্রে একটা কথা মনে পড়েছে, দেখেন হাদিকে কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে না সরকারি থেকে। সেই দিন মাত্র জন্ম হওয়া একটা রাজনৈতিক দলের হচ্ছে সে নেতা, অথচ বিএনপির যে কে যেন ছিল কি মুসাব্বির, ছাত্র দলের নেতা ছিল, তাকেও কিন্তু সন্ত্রাসীরা গুলি করে মানে হত্যা করেছে। কিন্তু বিএনপির এত মানে এই যুব দলের নেতাটা কিন্তু অনেক দিন ধরে 17 বছর 16 বছর অনেক দিন ধরে সে বিএনপির কাজ করে যাচ্ছে, মাঠে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বিএনপির কর্মীর আসল জীবনের মূল্যটা কি? শূন্য। এবং এটা নিয়ে বিএনপির কোন নেতা কর্মীরাও এগিয়ে আসে নাই, তারা সরকারের কাছে জবাব চায় নাই। হাদিরে যদি 2 কোটি টাকা দাও, তাহলে মুসাব্বিররেও তো কেউ না কোনো সন্ত্রাসী হত্যা করছে, তাহলে মুসাব্বির কেন 2 কোটি টাকা পাবে না? কেন ফ্ল্যাট পাবে না? কেন হচ্ছে বিদেশে তার পরিবারের কেউ চাকরি পাবে না? বিএনপির কেউ প্রশ্ন করেছে? করে নাই। ব্যাপারটা এইরকম যে সব হচ্ছে ধান্দাবাজ। হ্যাঁ, যারা নিজেদের কর্মীদেরকে করে না, মানে কর্মীদের জন্য কোনো কিছু জবাব চাইতে পারে না, তারা দেশের জনগণের জন্য কি করবে? মমিনুল ইসলাম ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অর্থবোধ জাতি, থ্যাংক ইউ সো মাচ। সাবিতা চৌধুরী, জয় বাংলা। অভিষেক দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। কারণ আমি রাজপুত, তাও চেষ্টা করি বলার, কিছু মনে করবেন না দিদি, অবশ্যই কিছু মনে করিনি দাদা। খুব সুন্দর একটা কমেন্ট করেছেন শারমিন হোসেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, আর কি একটু ট্যাপ ট্যাপ করে যান, আর বেশিক্ষণ নাই, আমি 7 মিনিট আছি, একটু ট্যাপ ট্যাপ করবেন বেশি করে। নতুন যারা আমার পেজে যুক্ত হয়েছেন তারা পেজটাকে একটা লাইক ফলো করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, দেখেন, সেই মুক্তিযোদ্ধা কোটার জন্য কিন্তু এত বড় একটা সন্ত্রাসী হামলা হয়ে গেল। তো এই 17 মাসে এই অবৈধ সরকার, এই রাজাকার, এই পাকিস্তানপন্থী কি কি করেছে খালি একবার শোনেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ তারা, হ্যাঁ, শহীদ ও আহত পরিবারের জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বরাদ্দ 637 কোটি টাকা, 100 পরিবারকে পুরো 30 লাখ টাকা প্রদান, পরিবার প্রতি 20,000 টাকা ভাতা চালু, 772 জুলাই শহীদ পরিবারকে এককালীন অনুদান 10 লাখ টাকা, 78 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ। দেখেন তাদের তথ্যের মধ্যে কত বড় গ্যাপ। 772 জুলাই শহীদ পরিবারকে এককালীন অনুদান 10 লাখ টাকা। যদি 772 জুলাই শহীদ হয়, তাহলে 1400 2000 মানুষ হত্যা করা হয়েছে। এই আলাপগুলা, এই গল্পগুলা কেন করা হয়? এই মিথ্যা প্রচারটা কেন করা হয়? বাকিরা কারা তাহলে? বাকিরা কারা? 772 যদি এরা হয়, তাহলে এই যে 1400 আর 2000-এর যে হিসাবটা দেওয়া হয়, বাকিরা কারা? আর এই যে 3500 পুলিশে যে হত্যা করা হলো, সেই 3500 পুলিশের হিসাবটা কই? 3500 পুলিশ হত্যা মানে কোনো হত্যা না, কোন পরিবারের কষ্ট লাগে না, কোন পরিবারের তারা মা বোন কেউ ছিল না। হ্যাঁ, একটা মহিলা পুলিশের তো পেটে বাচ্চা ছিল, সেও মনে অনুরোধ করছে যে আমার পেটে বাচ্চা আছে, আমার মাইরো না, তাকেও ছাড় দেওয়া হয় নাই। তোমরা তার চাকরিটা খেয়ে ফেলতে পারতা, কিন্তু তার জীবনটা তো তাকে দিয়ে দিতে পারতা, যে ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু তুমি আর কোনোদিন পুলিশের চাকরি করবা না, বা চাকরি ছেড়ে দাও। কিন্তু তোমরা কি করছো? তাকে হত্যা করছো। তো এগুলার বিচার হবে না? এগুলোর বিচার হবে, প্রত্যেকটার বিচার হবে। কোনো দায় মুক্তি, বিশ্বের কোনো দায় মুক্তি এদের রক্ষা করতে পারবে না। আর ওই যে আবারও বলছি, যদি নেত্রী শেখ হাসিনা উনি যদি আবারও এই টাইপের হত্যাকারীদের মানে ক্ষমা করার চেষ্টা করা হয়, সাধারণ জনগণ সেটা মানবে না। যাদের পরিবারের সদস্যরা হত্যা হয়েছে তারা মানবে না, তারা ঠিকই এদের শাস্তি দেবে। এই কারণেই বলি যে যত উন্নত মানের দায় মুক্তি দিয়ে দাও, যত উন্নত মানের আইন পাশ করানো, যেভাবে তোমরা জুলাই সনদে সংবিধানের উপর স্থাপন করে ফেলো, যেভাবেই তোমরা সংবিধানের সাতের খ মুচ্ছা ফেলো, যেটাই করো না কেন, শাস্তি তোদের হবে।
আব্দুর রহমান ভাই এই যে পড়ে ফেলেছি ভাই, পড়ে ফেলেছি। বিপ্লব ঘোষ মৃত পুলিশ ভাইরা কি বিচার পাবেন না? এখন পর্যন্ত তো পাই নাই, কারো পক্ষে কথা বলা হয় না, যদিও তারা রেকর্ডেড সবকিছুই তারা বলেছে, তারা কিভাবে হত্যা করেছে, কিভাবে ঝুলাইছে, কিভাবে পুড়াই মারাইছে, এত এত সাক্ষী থাকা সত্ত্বেও কোনো কারো বিচার হয়নি, এবং তাদেরকে তো সেই বিচারের দায় মুক্তি দেওয়া হয়েছে যে পুলিশ হত্যা হচ্ছে 7 খুন মাফ, কিন্তু মাফ হবে না, এটা মাফ হওয়া সম্ভব না। জামাত সরকার গঠন করলে দেশ চালাতে পারবে না, 3 মাসও টিকবে না ইনশাআল্লাহ। আপনি ঠিক কথা বলতে পারেন। বসাক দাদা থ্যাংক ইউ। আনন্দ মন্ডল থ্যাংক ইউ সো মাচ। নাইম আহমেদ জুলাই সন্ত্রাসীদের এত কিছু দিলে বীর মুক্ত, এইটাই তো প্রশ্নটা, তো এখানে নাইম আহমেদ ভাই, প্রশ্নটা এখানে, যেই মুক্তিযোদ্ধাদের মাত্র পরিবারের 5% কোটা, সেইটাকে, এটা তো আসলে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, সেটাকে হাতিয়ার বানিয়ে পুরা দেশ যারা ধ্বংস করে ফেলেছে, সেখানে দেখেন তারা এখন 100%-এর জায়গায় 500% কোটার মধ্যে তারা রেখে দিয়েছে। হ্যাঁ, তাদেরকে সামনের চেয়ারে বসতে দিতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে, তাদের পরিবারের টাকা দিতে হবে, তাদের পরিবারের নিরাপত্তা দিতে হবে, তাদের পরিবারের সবকিছুর ঊর্ধ্বে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, তারা কি জুলাই সন্ত্রাসী? তারা কোন দেশের সাথে যুদ্ধ করছে? এটা কোন যুদ্ধ ছিল? তারা যে শহীদ হয়ে গেল, যুদ্ধটা কোন দেশের সাথে হইল? ঠিক আছে, এত অনিয়ম আর এত কিছু তো মানা যাবে না। এত কিছু মানা যায়, তাই কয়জনের আপনি ক্ষমা করবেন? তাই না? মেটিকুলাস ডিজাইন এটাও প্রমাণিত, এত এত হত্যা হয়েছে সেটাও প্রমাণিত, একপাক্ষিকভাবে এই সন্ত্রাসীদেরকে যেই পরিমাণ দেশের টাকা পয়সা দিয়ে যাচ্ছে সেটাও প্রমাণিত। মুক্তিযোদ্ধাদের তারা জুতার মালা পরাচ্ছে, জেলে ঢুকাচ্ছে, হত্যা করে নদীতে লাশ ভাসাচ্ছে, তাদের কোটা বাতিল করেছে। শুধু কি মুক্তিযোদ্ধাদের সাথেই তাদের সমস্যা? হ্যাঁ, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা, এই দুটোতেই এদের কেন এত সমস্যা? কিন্তু এই দুটার জন্যই তো বাংলাদেশ, যে বাংলাদেশের দাঁড়ায়া তোরা বাহাদুরি করতে পারছিস, তোরা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারছিস, তোরা হাদিস বানাইতে পারতেছিস, তোরা রোজা পূজারে একসাথে আনতে পারছিস, তোরা এমপি মন্ত্রী হওয়ার কি বলে এটারে ইচ্ছা পোষণ করতে পারছিস। এই বাংলাদেশে দাঁড়ায়, বাংলাদেশটা কার রে ভাই? বাংলাদেশটা কে এনে দিছে তোদেরকে? এই জুলাইয়ের কি বলে সন্ত্রাসী হামলা তোদেরকে বাংলাদেশে এনে দিছে? সেটা তো না। তাহলে তোদের শাস্তি হবে। ঠিক আছে, তোরা তৈরি থাকিস। যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত সাথে ছিলেন। দেবনাথ থ্যাংক ইউ সো মাচ। রাজু আহমেদ ভাই থ্যাংক ইউ। দেলোয়ার হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ। আব্দুল আওয়াল ভাই থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ পর্যন্ত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সাথে ছিলেন, পাশে ছিলেন, ট্যাপ করেছেন, এবং আশা করব যে কালকে আবার যুক্ত হয়ে যাবেন। আকবর হোসেন আপেল ভাই থ্যাংক ইউ সো মাচ, যুক্ত হয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন যতটুকু পারেন আর কি। আর বলবো নতুন যারা জয়েন হয়েছেন আমার পেজের সাথে, তারা কি করবেন, তারা হচ্ছে পেজটাকে অবশ্যই লাইক ফলো করতে ভুলবেন না। আর চেষ্টা করবো। বিপ্লব ঘোষ দাদা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ফয়েজ ভাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার, জয় বাংলাদেশ চিরজীবী হোক। এনসি ঘোড়াই আমি একজন ভারতীয়, আমার অভিযোগ যে জুলাই সন্ত্রাসীদের মতো আপনারা সাহসের সাথে বলছেন না কেন আমরা ভারত, কেন দাদা এটা আপনি ভুল বলছেন। আপনি আমার ভিডিও দেখে আসবেন। আমি এই লাইভের শুরুতেও বলেছি, গতকালকেও বলেছি, এটা তো প্রতিদিন বলার কিছু নাই, তাই না? প্রতিদিন বলার কিছু নাই। আমি আমার ভিডিওতে প্রকাশ করেছি, আমাকে যখনই তারা এরকম বলে সবসময় আমি একটাই কথা বলি, আমাদের মুক্তিযুদ্ধে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, যারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে, সেই সবের কারণে সব দেশ, সব জনগণের প্রতি আমি কৃতজ্ঞ থাকব, আজীবন সম্মান করে যাব, এবং কি আমৃত্যু এই কৃতজ্ঞতা থাকবে। এবং এদের সবার হচ্ছে কি আমি দালাল অবশ্যই ভারতের প্রতি বেশি, কারণ ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে, ট্রেনিং করিয়েছে, তারা সেনা দিয়েছে, তারা আমাদের 1 কোটি নিরীহ জনগণকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, মাথার উপর ছাদ দিয়েছে, পরার জন্য কাপড় দিয়েছে, তাই না? সো এইটা গতকালকেও আমি বলেছিলাম, আপনি হয়তো শোনেননি, আজকেও বলেছি, আমি ভারতের দালাল। আমাদেরকে মানচিত্র পাইয়ে দিতে, আমাদের নিজেদের পরিচয় পাইয়ে দিতে, আমরা এখন বলতে পারি আমরা বাংলাদেশী, এইটা বলার ক্ষেত্রে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদের দালাল হওয়া দোষের কিছুই নাই। গর্বিত আমি এমন দালাল হতে পেরে। ঠিক আছে, জয় বাংলা। আর যারা দালাল বলে তারা কিন্তু এখন পর্যন্ত করতে পারে নাই, একটা মানে বিক্রির দলিল দেখাইতে পারে নাই যে আমরা দেশের কোন টুকরাটা আসলে ভারতের কাছে বিক্রি করে দিয়েছি। কারণ সেই মুক্তিযুদ্ধের সময় ভারত যদি চাইতো
তারা তারা তাদের সেনা প্রত্যাহার করতে নাও পারতো। ভারত যদি চাইতো তখনই বাংলাদেশ দখল করে নিয়ে নিতে পারতো, কিন্তু না। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন যুদ্ধ শেষ হয়েছে, যেদিন ইন্দিরা গান্ধীকে উনি বলেছেন যে আপনাদের সেনা আপনারা ফেরত নিয়ে যান, সাথে সাথে সেই সেনা তারা প্রত্যাহার করে নিয়ে গেছে। সেই সম্মান ভারত আমাদেরকে দেখিয়েছে, এবং বাংলাদেশের কোনো জনগোষ্ঠী বলতে পারবে না ভারতীয় কোনো সেনা দিয়ে তাদের মা বা বোন কেউ ধর্ষণ হয়েছে, কারো বাচ্চা পেটে গেছে, কেউ বলতে পারবে না। তা আমরা কেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো না, কেন সম্মান জানাবো না? সম্মান জানালে তো আমি ছোট হব না। আমার দেশ আমার পরিচিতি আমার, কিন্তু আমার এই মানচিত্র দেবার ক্ষেত্রে, আমার এই মানচিত্র আদায়ের ক্ষেত্রে যেই সাহায্য সহযোগিতা আমি বিশ্বের যাদের কাছ থেকে পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানালে যদি আমি দালাল হই, অবশ্যই আমি দালাল। আমি গর্ববোধ করি সেই দালাল হতে, আজীবন আমি দালাল থাকবো, আমার কোনো সমস্যা নাই তাতে, কোনো সমস্যা নাই তাতে, তাই না? সো এইটাই কারণ আমার এই মানচিত্রটাতে এমনি এমনি চলে আসে নাই। আমি যখন গর্বের সাথে বলি যে আমি একটা দেশের নাগরিক, এটা এমনি এমনি চলে আসে নাই। অনেক ত্যাগ তিতিক্ষা সাহায্য সহযোগিতার পরে এই যে ভারতের কত মানুষ দেখেছি রাস্তায়, তারা হেঁটে হেঁটে টাকা তুলেছে সাহায্য করার জন্য, সহযোগিতা করে, তারা না করলেও পারতো। বিশ্বের কত শিল্পীরা গান গেয়ে টাকা তুলেছে, বিশ্বের কত দেশের নাগরিক বাংলাদেশের ঠিকভাবে চেনেই না, আমাদের জন্য গান লিখেছে, তারা গান গেয়েছে, গেয়ে তারা টাকা তুলেছে সাহায্য করার জন্য, তারা রাস্তাঘাটে আন্দোলন করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ, সবার জন্য, সবার আমি দালাল, অস্বীকার করার কিচ্ছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন, পাশে ছিলেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, ট্যাপ ট্যাপ করেছেন, লাইভটা শেয়ার করেছেন। আশা করবো কালকে আবার আপনাদেরকে পেয়ে যাব। মালিক ভাই থ্যাংক ইউ সো মাচ, রিপন হোসেন ভাই থ্যাংক ইউ, সৈকত কুন্ড থ্যাংক ইউ দাদা, নয়নমণি থ্যাংক ইউ, সোহেল রানা ভাই থ্যাংক ইউ, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি না, আচ্ছা আরব রাজাক, মিজানুর রহমান ভাই থ্যাংক ইউ সো মাচ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি নিরাপদে থাকলে আপনার পরিবারটিও নিরাপদে থাকবেন। আর যে কাজের জন্য যতটুকু সম্মানের দাবিদার, ততটুকু সম্মান আমরা মানুষ, সেই কারণেই সেটা করতে হবে, দেখাতে হবে। আমরা মানুষ আকৃতির অমানুষ তো হতে চাই না, তাই না? সো এইটাই মানুষ যে আপনি, সেটা প্রমাণই হচ্ছে এটা যে অন্যের কাজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। অন্য যে যতটুকুই করেছে স্বীকার করেন, স্বীকার করতে শেখেন, তাতে আপনার পকেটের 2 পয়সা খরচ হবে না, বরং আপনি মানুষ হিসেবে আরো বড় হবেন, অন্যের কাছে সম্মানিত হবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়, বাংলাদেশ চিরজীবী হোক।